আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, বিবিএ থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এন্ড বিবিএ ফোর্থ ইয়ারের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বইয়ের কমন একটি চ্যাপ্টার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের আগের ক্লাসে আমরা ইনডিরেক্ট মেথড আলোচনা করেছিলাম, আজকে আমরা ডিরেক্ট মেথড আলোচনা করব। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা দেখব রুলস অফ প্রিপারেশন অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আন্ডার ডিরেক্ট মেথড। ডিরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করার জন্য কি কি রুলস ফলো করতে হবে আমরা প্রথমে তাই দেখব। প্রথম যে রুলসটা দেখব আমরা সেটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। আমরা জানি ক্যাশ ফ্লো সাধারণত তিনটা অ্যাক্টিভিটিসে ডিভাইড করে করা হয়। একটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তো প্রথমে আমরা দেখব অপারেটিং অ্যাক্টিভিটিসে কোন নিয়মে আমাদের ক্যাশ ফ্লোটা নির্ণয় করা হয়। তো অপারেটিং অ্যাক্টিভিটিসে ক্যাশ ফ্লো নির্ণয় করতে গেলে আমাদের সাধারণত 5টা ওয়ার্কিংস করতে হয়। আমি 5টা ওয়ার্কিংস দেখাচ্ছি। প্রথম ওয়ার্কিংসটা করতে হবে ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার। কাস্টমারের কাছ থেকে কত টাকা আমরা আহ, আদায় করব তা। দ্বিতীয় নম্বরে দেখাতে হবে ক্যাশ পেমেন্ট টু ক্রেডিটর্স। পাওনাদারের কাছ থেকে আমরা কত টাকা আদায় করব। 3 নম্বরে দেখাতে হবে ক্যাশ পেমেন্ট ফর অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্সের জন্য আমরা কত টাকা পেমেন্ট করেছি। 4 নম্বরে ক্যাশ পেমেন্ট ফর ইন্টারেস্ট। ইন্টারেস্টের জন্য আমরা কত টাকা পেমেন্ট করেছি। ক্যাশ পেমেন্ট ফর ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্সের জন্য আমরা কত টাকা পেমেন্ট করেছি। সাধারণত এই 5টা ওয়ার্কিংস আমাদের করে নিতে হয়। তো এই 5টা ওয়ার্কিংস এর সাথে সাধারণত কিছু জিনিস সম্পৃক্ত আছে, আমরা সেগুলো আলোচনা করে দিচ্ছি। প্রথমে আমরা দেখব ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার। ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমারে কি আসবে। ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার আসবে সেলস। সেলস এর সাথে আমরা ইনক্রিজ বা ডিক্রিজ যোগ বিয়োগ করব, সেটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। অর্থাৎ সেলস এর সাথে অ্যাকাউন্ট রিসিভেবলের হ্রাস বৃদ্ধিটা যোগ বিয়োগ করতে হবে। সেলস এর সাথে অ্যাকাউন্ট রিসিভেবলের হ্রাস বৃদ্ধি যোগ বিয়োগ করতে হবে, তাইলে আমরা পেয়ে যাব ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার। 2 নম্বরে আমরা দেখব ক্যাশ পেমেন্ট ফর টু ক্রেডিটর্স। অর্থাৎ পাওনাদারকে আমরা কত টাকা পেমেন্ট করেছি সেটা দেখাতে হবে। তো এখানে আসবে কি ক্যাশ পেমেন্ট টু ক্রেডিটর্সটা কিভাবে করব। আমরা কস্ট অফ গুডস সোল্ড এর সাথে ইনভেন্টরির ইনক্রিজ বা ডিক্রিজ, অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড এর সাথে ইনভেন্টরির হ্রাস বৃদ্ধি যোগ বিয়োগ করার পর আসবে পারচেজ, আর পারচেজের সাথে অ্যাকাউন্টস পেয়েবলের হ্রাস বৃদ্ধি যোগ বিয়োগ করার পর আসবে ক্যাশ পেমেন্ট টু ক্রেডিটর্স আমরা পেয়ে যাব। তার মানে এখানে দুইটা কাজ, একটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড এর সাথে ইনভেন্টরির হ্রাস বৃদ্ধি যোগ বিয়োগ, আর একটা হচ্ছে পারচেজের সাথে অ্যাকাউন্ট পেয়েবলের হ্রাস বৃদ্ধি যোগ বিয়োগ করতে হবে। এবার আমরা দেখব 3 নম্বর ওয়ার্কিংস ক্যাশ পেমেন্ট ফর অপারেটিং এক্সপেন্স। তো ক্যাশ পেমেন্ট ফর অপারেটিং এক্সপেন্সে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অপারেটিং এক্সপেন্সেস থেকে আমরা প্রথমে বাদ দিব ডেপ্রিসিয়েশন। এখন ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার ক্ষেত্রে একটা শর্ত আছে। আমরা যেই ম্যাথটা করতেছি সেই ম্যাথের অপারেটিং এক্সপেন্সের মধ্যে যদি ডেপ্রিসিয়েশন অন্তর্ভুক্ত থাকে। কিভাবে বুঝবো আমরা, যদি অপারেটিং এক্সপেন্স ইনকাম স্টেটমেন্টে শুধু অপারেটিং এক্সপেন্স থাকে, ডেপ্রিসিয়েশন উল্লেখ না থাকে, তাহলে বুঝতে হবে ডেপ্রিসিয়েশনটা অপারেটিং এক্সপেন্সের অন্তর্ভুক্ত রয়ে গেছে। আর যদি ডেপ্রিসিয়েশন আলাদাভাবে দেওয়া থাকে অপারেটিং এক্সপেন্সের সাথে সাথে ডেপ্রিসিয়েশনও দেখানো হয়েছে, তাহলে বুঝতে হবে ডেপ্রিসিয়েশনটা অপারেটিং এক্সপেন্সের অংশ না। যদি ডেপ্রিসিয়েশন অপারেটিং এক্সপেন্সের মধ্যে থাকে তাহলে আমরা ডেপ্রিসিয়েশনটা বাদ দিব, আর না থাকলে বাদ দিব না। এজন্য আমি লিখে নিছি ইফ ইনক্লুডেড, অর্থাৎ অন্তর্ভুক্ত থাকলে আমরা বাদ দিব, নাহলে দিব না। এরপর অপারেটিং এক্সপেন্সের সাথে আমরা আরো কাজ করব যে প্রিপেড এক্সপেন্স, যদি কোনো প্রিপেড এক্সপেন্স থাকে সেটা হ্রাস বৃদ্ধি, এবং এক্রুড এক্সপেন্স কোনো বকেয়া ব্যয় যদি থাকে সেটা হ্রাস বৃদ্ধি আমরা যোগ বিয়োগ করলেই আমরা ক্যাশ পেমেন্ট ফর অপারেটিং এক্সপেন্স পেয়ে যাব। এরপর আমরা যেই ওয়ার্কিংসটা দেখবো সেটা হচ্ছে ক্যাশ পেমেন্ট ফর ইন্টারেস্ট। অর্থাৎ ইন্টারেস্ট আমরা কিভাবে কত টাকা প্রদান করেছি সেটা বের করবো কিভাবে। ইন্টারেস্ট এক্সপেন্সের সাথে আমরা যদি ইন্টারেস্ট পেয়েবলের হ্রাস বৃদ্ধি যোগ বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব ক্যাশ পেমেন্ট ফর ইন্টারেস্ট। 5 নম্বরে আছে ক্যাশ পেমেন্ট ফর ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্সের কত টাকা পেমেন্ট করেছি আমরা সেটা কিভাবে বের করব। ইনকাম ট্যাক্স এক্সপেন্সের সাথে ইনকাম ট্যাক্স পেয়েবলের ইনক্রিজ বা ডিক্রিজ যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব ক্যাশ পেমেন্ট ফর ইনকাম ট্যাক্স। আমি এবার ওভারঅল একটা ভিউ দেখাচ্ছি আপনাদেরকে। ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার, সেই ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার হচ্ছে সেলস এর সাথে অ্যাকাউন্ট রিসিভেবলের হ্রাস বৃদ্ধি যোগ বিয়োগ। ক্যাশ পেমেন্ট টু ক্রেডিটর্স হচ্ছে কস্ট অফ গুডস এর সাথে ইনভেন্টরি, আসবে পারচেজ, পারচেজের সাথে অ্যাকাউন্টস পেয়েবল, তাহলে আমরা পেয়ে যাব পেমেন্ট টু ক্রেডিটর্স বা সাপ্লায়ার। ক্যাশ পেমেন্ট টু ফর অপারেটিং এক্সপেন্সের মধ্যে আসবে অপারেটিং এক্সপেন্স থেকে যদি ডেপ্রিসিয়েশন অন্তর্ভুক্ত থাকে তাহলে আমরা বাদ দিব, না হয় আমরা প্রিপেড এক্সপেন্স এবং অ্যাক্রুড এক্সপেন্সের হ্রাস বৃদ্ধিগুলো যদি যোগ বিয়োগ করি তাহলে হয়ে যাবে। ক্যাশ পেমেন্ট ফর ইন্টারেস্ট হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্সের সাথে ইন্টারেস্ট পেয়েবল, আর ইনকাম ট্যাক্স হচ্ছে ইনকাম ট্যাক্সের সাথে ইনকাম ট্যাক্স পেয়েবল।
এখন কথা হচ্ছে আমরা কখন যোগ করব আর কখন বিয়োগ করব, এটা হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নের জন্য আমি একটা সহজ নিয়ম দিয়ে দিছি যে রিসিভেবল বা পেয়েবল, যেমন অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, তারপরে অ্যাক্রুড এক্সপেন্স, ইন্টারেস্ট পেয়েবল, ইনকাম ট্যাক্স পেয়েবল, অর্থাৎ যত প্রকার বকেয়ার আইটেম আছে সেই বকেয়ার আইটেমগুলো যদি ইনক্রিজ করে তাহলে আমাদের বিয়োগ করতে হবে, আর যদি ডিক্রিজ করে তাহলে যোগ করতে হবে। অর্থাৎ বকেয়ার আইটেমগুলো বাড়লে যোগ, বিয়োগ, আর কমলে যোগ করতে হবে। ইনভেন্টরি আর প্রিপেড অর্থাৎ অগ্রিমের যে আইটেমগুলো সেগুলো বাড়লে যোগ করতে হবে আর কমলে বিয়োগ করতে হবে। আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করছি, একটা হচ্ছে বকেয়ার আইটেম আর একটা হচ্ছে অগ্রিমের আইটেম। অগ্রিমের আইটেম যদি হয় তাহলে বাড়লে যোগ কমলে বিয়োগ, আর বকেয়ার আইটেম কমলে বিয়োগ আর বাড়লে বিয়োগ আর কমলে যোগ। এটুকু যদি আমরা মনে রাখি তাহলে আমরা খুব সহজেই অপারেটিং অ্যাক্টিভিটিসটা বের করে নিতে পারবো ডিরেক্ট মেথডে। এরপর আছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। সেই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস কিন্তু আমরা আগেই জানি যে আমরা ইনডিরেক্ট মেথডে যেটা শিখছিলাম সেটাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তাই আমি একটু আবার দেখা দিচ্ছি। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আসবে পারচেজ অর সেল অফ ফিক্সড অ্যাসেট আর পারচেজ অর সেল অফ ইনভেস্টমেন্ট। এখানে আমাদের টাকা যদি আসে যোগ আর চলে গেলে বিয়োগ, এটা আমরা ইনডিরেক্ট মেথডে আলোচনা করেছিলাম। ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, সেখানেও আগের মতোই ক্যাশ ডিভিডেন্ড পেড আসবে, তারপর ইস্যু অফ রিডিমশন অফ ডিবেঞ্চার বন্ড, বন্ড আর ডিবেঞ্চার যদি থাকে সেটা পরিশোধ বা গ্রহণ, আর ইস্যু অফ রিপারচেস অফ কমন স্টক, অর্থাৎ কমন স্টক যদি আমরা ইস্যু করি বা রিপারচেস করে নিই, অথবা পারচেস অর রিইস্যু অফ ট্রেজারি স্টক, ট্রেজারি স্টক যদি আমরা পারচেস করি বা রিইস্যু করি তাহলে এটা আসবে। কমন স্টকের রিপারচেসটাই মূলত ট্রেজারি স্টক। এই আইটেমগুলো আসবে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে। এখানেও আমাদের নীতিমালাটা হচ্ছে ক্যাশ ইনফ্লো হলে যোগ আর আউটফ্লো হলে বিয়োগ, অর্থাৎ নগদ টাকা আসলে যোগ করব আর চলে গেলে বিয়োগ করব। এবার আমরা একটি ম্যাথ সলিউশন করব। সেই ম্যাথটা হচ্ছে আমাদের বিবিএ অনার্সের 2012 সালে আসছিল। আমরা স্ক্রিনে একটি কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, কম্পারেটিভ ব্যালেন্স শিট অফ XY লিমিটেড ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2012 এন্ড 2013। 2012 এবং 13 এর একটি ব্যালেন্স শিট দেওয়া আছে। ব্যালেন্স শিটের মধ্যে পরে আমাদের একটা ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে, যে সেলস রেভিনিউ, কস্ট অফ গুডস সোল্ড, অপারেটিং এক্সপেন্স, depreciation expense, loss on sale of equipment, income before tax, income tax, net income। সাথে আমাদের কিছু এডিশনাল ইনফরমেশন দেওয়া আছে, যে আমাদের বলা হয়েছে 2013 সালে ক্যাশ ডিভিডেন্ড পেড করছে 5,700 টাকা। বি নাম্বারে বলছে ইকুইপমেন্ট কস্টিং 3,600, 3,600 টাকার ইকুইপমেন্ট সোল্ড 3,060, অর্থাৎ 3,060 টাকায় বিক্রি করছে। when the book value of equipment was 3,240, অর্থাৎ এটা বুক ভ্যালু ছিল বিক্রয়ের দিন 3,220 টাকা, 40 টাকা। সি নাম্বারে বলছে বন্ড ওয়ার ইস্যুড এট ফেস ভ্যালু ফর দা 16,200, আমাদের বন্ডটা ফেস ভ্যালুতে ইস্যু করা হয়েছে 16,200 টাকায়। ইকুইপমেন্ট কস্টিং 32,400 টাকা ওয়াজ পারচেজ ফর ক্যাশ, অর্থাৎ ইকুইপমেন্ট আমরা 32,400 টাকা দিয়ে কিনেছি। ই নম্বরে বলা হয়েছে কমন স্টক টাকা 18,000 ওয়াজ ইস্যুড টু অ্যাকোয়ার ল্যান্ড, আমাদের কমন স্টক ক্রয় করা হয়েছে 18,000 টাকা দিয়ে, যেটা আমরা ল্যান্ড ইস্যুর মাধ্যমে ক্রয় করেছি, তার মানে নগদ টাকায় কমন স্টক ক্রয় করা হয়নি। আমাদের বলছে প্রিপেয়ার স্টেটমেন্ট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আন্ডার দ্য ইনডিরেক্ট অর ডিরেক্ট মেথড। তো এখানে ইনডিরেক্ট বা ডিরেক্ট মেথড যে কোনো একটা ওয়েতে করতে বলছে, তো আমরা এটা ডিরেক্ট মেথডে করে দেখাবো। তো আসে আমাদের ম্যাথের সলিউশনে চলে যাই আমরা। প্রথমে আমরা কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি, এরপর আমরা কিছু একটা ওয়ার্কিংস দেখবো। ওয়ার্কিংসে হচ্ছে ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার, অর্থাৎ দেনাদারের কাছ থেকে আমরা কত টাকা পেয়েছি সেটা আমরা এখানে দেখাবো। তো দেনাদারের কাছ থেকে আমরা কত টাকা পেয়ে গেছি তার জন্য আমাদের সেলসটা লাগবে। সেলসটা আমাদের দেওয়া ছিল কোয়েশ্চেনে, সেলস রেভিনিউ 1,75,500 টাকা, সেটা আমরা লিখলাম। এটার সাথে আসবে অ্যাকাউন্ট রিসিভেবল, আমরা একটু আগে রুলসে দেখছিলাম সেলসের সাথে অ্যাকাউন্ট রিসিভেবল। তো অ্যাকাউন্ট রিসিভেবল এখানে আছে যে 2700 টাকা 12 সালে ছিল, 2160 টাকা বর্তমানে আছে, তাহলে কমে গেছে অ্যাকাউন্ট রিসিভেবল 540 টাকা। তাহলে ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল 540 টাকা, যেহেতু কমে গেছে। আর যেহেতু রিসিভেবল গুলোর নিয়ম হচ্ছে যত প্রকার বকেয়া আছে বকেয়ার নিয়ম হচ্ছে বাড়লে মাইনাস আর কমলে যোগ, যেহেতু এটা রিসিভেবল কমে গেছে তাই আমরা এটাকে যোগ করে দিলাম। তাহলে পেয়ে গেলাম 1,76,040 টাকা, এটা হচ্ছে রিসিভ ফ্রম কাস্টমার। এরপর আমরা করব ক্যাশ পেমেন্ট টু ক্রেডিটরস, অর্থাৎ পাওনাদারকে আমরা কত টাকা পেমেন্ট করেছি আমরা তা দেখাবো। তো পাওনাদারকে পেমেন্টটা বের করার জন্য আমরা লাগবে কস্ট অফ গুডস সোল্ড। আমাদের কস্ট অফ গুডস সোল্ড আছে 1,18,800 টাকা, সেই 1,18,800 টাকা আমরা এখানে লিখে নিলাম 1,18,800 টাকা। এই 1,18,800 টাকার সাথে আমরা প্রথমে কাজ করব ইনভেন্টরি। ইনভেন্টরি হচ্ছে এখানে আমাদের ছিল 28,800, এখন আছে 23,400, তার মানে আমাদের ইনভেন্টরি বেড়ে গেছে 5,400 টাকা, কমে গেছে 5,400 টাকা। তো আমরা এখানে নিয়ে আসলাম
ডিক্রিজ ইন ইনভেন্টরি ৫,৪০০ টাকা। এরপর আমরা কাজ করব অ্যাকাউন্টস পেয়েবলের। অ্যাকাউন্টস পেয়েবলটা আমরা একটু দেখি। অ্যাকাউন্টস পেয়েবল ছিল ১০,৮৬০ টাকা আর এখন আছে ৯,৩৬০ টাকা। তার মানে এখানে ১৫০০ টাকার অ্যাকাউন্টস পেয়েবল কমে গেছে। তো ১৫০০ টাকার অ্যাকাউন্টস পেয়েবলটা আমরা লিখলাম ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল। ইনভেন্টরি যেহেতু অগ্রিমের আইটেম তাই এটা আমাদের কমলে বিয়োগ করতে হবে, সেজন্য আমরা বিয়োগ করছি। আর অ্যাকাউন্টস পেয়েবল যেহেতু বকেয়ার আইটেম তাই এটা কমলে যোগ করতে হবে, সেজন্য আমরা এখানে যোগ করে দিছি। যোগ করার পর আমরা পেয়ে গেলাম পাওনাদারকে আমরা টোটাল ১,১৪,৯০০ টাকা পেমেন্ট করেছি। ৩ নাম্বার আমরা দেখব ক্যাশ পেমেন্ট ফর অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্সের জন্য প্রথমে আমরা লিখে নিব অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স কত আছে? অপারেটিং এক্সপেন্সেস আমাদের ৩১,৬৮০ টাকা। আমরা লিখলাম ৩১,৬৮০ টাকা। ইনকাম স্টেটমেন্টে অপারেটিং এক্সপেন্সের পাশাপাশি ডেপ্রিসিয়েশন আলাদা করে দেখানো হয়েছে। তার মানে এই অপারেটিং এক্সপেন্সের মধ্যে ডেপ্রিসিয়েশনটা নাই। তাই আমরা এই ডেপ্রিসিয়েশনটা এখানে আর বাদ দিলাম না। এখন আমরা দেখব প্রিপেইড এক্সপেন্স। প্রিপেইড এক্সপেন্স আমাদের শুরুতে ছিল ১,৪৪০ টাকা, এখন আছে ১,০৮০ টাকা। তো আমাদের টোটাল প্রিপেড এক্সপেন্স কমে গেছে ৩৬০ টাকা। সেই ৩৬০ টাকাটা আমরা এখানে লিখে নিলাম। তারপর আমরা দেখব এক্রুড এক্সপেন্স। এক্রুড এক্সপেন্স ছিল আমাদের ৩৬০০ টাকা, এখন ২৭০০ টাকা। তাহলে টোটাল ৯০০ টাকার এক্রুড এক্সপেন্স কমে গেছে। সেই ৯০০ টাকার এক্রুড এক্সপেন্স আমরা এখানে দেখালাম। তো যেহেতু প্রিপেড একটা অগ্রিমের আইটেম, সেজন্য এটা কমছে, এই জন্য বিয়োগ করে দিলাম। আর এক্রুড এক্সপেন্স যেহেতু বকেয়ার আইটেম তাই এটা কমে গেলে আমরা যোগ করে দিলাম। নিয়ম আমাদের আগেরটাই ছিল। এরপর আমরা দেখব ক্যাশ পেমেন্ট ফর ইনকাম ট্যাক্স। যেহেতু ইন্টারেস্টটা কোয়েশ্চেন আমাদের নাই তাই আমরা এখানে ইনকাম ট্যাক্সটা করব, ইন্টারেস্টটা করব না। ইনকাম ট্যাক্স আছে আমাদের ৬,৪৮০ টাকা। সেই ৬,৪৮০ টাকা আমরা এখানে লিখলাম ইনকাম ট্যাক্স ৬,৪৮০ টাকা। এই ৬,৪৮০ টাকার সাথে আমাদের কাজ করতে হবে ইনকাম ট্যাক্স পেয়েবল। আমরা দেখি এখানে ইনকাম ট্যাক্স পেয়েবল আছে কিনা। এই যে ইনকাম ট্যাক্স পেয়েবল ২,১৬০ টাকা। এটা আগে ছিল না ১ টাকাও, এখন ২,১৬০ টাকা আসছে। তার মানে এটা বেড়ে গেছে। তাই আমরা লিখলাম লেস ইনক্রিজ ইন ইনকাম ট্যাক্স পেয়েবল। যেহেতু এটা বকেয়ার আইটেম সেজন্য লেস করে দিলাম বৃদ্ধিটা। বাদ দেওয়ার পর আসছে ৪,৩২০ টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম ক্যাশ পেমেন্ট ফর ইনকাম ট্যাক্স। তো এখানে আমরা টোটাল দেখলাম ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার হচ্ছে ১,৭৬,০৪০ টাকা, ক্যাশ পেমেন্ট ফর ক্রেডিটর্স হচ্ছে ১,১৪,৯০০ টাকা, ক্যাশ পেমেন্ট ফর অপারেটিং এক্সপেন্স হচ্ছে ৩২,২২০ টাকা, ক্যাশ পেমেন্ট ফর ইনকাম ট্যাক্স হচ্ছে ৪,৩২০ টাকা। যেহেতু এখানে ইন্টারেস্টটা নাই তাই আমরা ইন্টারেস্টের ওয়ার্কিংসটা করলাম না। এবার আমরা ম্যাথে চলে যাই। আমরা একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে গড় কাটলাম। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2013। যদি কোম্পানির নাম থাকে আমরা উপরে কোম্পানির নামটা লিখে নিব। এখন আমরা যে কাজটা করব প্রথমে, সেটা হচ্ছে প্রথমে লিখব এই ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে প্রথমে দেখব আমরা ক্যাশ রিসিপ্ট। আমাদের ক্যাশ রিসিপ্ট ছিল একটা ফ্রম কাস্টমার। কত টাকা? ১,৭৬,০৪০ টাকা। কোথায় পেয়েছিলাম এটা আমরা? এই যে ১ নম্বর ওয়ার্কিংসে, ওয়ার্কিংস নাম্বার 1 এ এটা পেয়েছিলাম আমরা। তো এটা আমরা বসাই দিলাম। বসাই দেওয়ার পর এবার আমরা দেব ক্যাশ পেমেন্টটা বাদ দিব। ক্যাশ পেমেন্টটা করেছিলাম টু সাপ্লায়ার, অর্থাৎ পাওনাদারকে আমরা কত টাকা দিয়েছিলাম? ১,১৪,৯০০ টাকা। সেই ১,১৪,৯০০ টাকা এখানে লিখলাম। তারপর লিখবো ফর অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স বাবদ দিয়েছিলাম ৩২,২২০ টাকা। এখানে লিখলাম ৩২,২২০ টাকা। তারপর আমরা লিখবো ফর ইনকাম ট্যাক্স ৪,৩২০ টাকা। এই ৪,৩২০ টাকা ইনকাম ট্যাক্স ৪ নম্বর ওয়ার্কিংস থেকে নিয়ে আসলাম। তো এখানে আমাদের সকল ওয়ার্কিংস থেকে চলে আসলো রিসিপ্ট এবং পেমেন্ট গুলো। টোটালি হিসাব করার পর আমরা দেখি এখানে আমাদের টোটাল পেমেন্ট হচ্ছে ১,৫১,৪৪০ টাকা। এবার ১,৭৬,০৪০ থেকে ১,৫১,৪৪০ টাকা যদি আমরা বাদ দিই তাহলে আমরা এখানে পেয়ে যাব ২৪,৬০০ টাকা। সেই ২৪,৬০০ টাকা যেহেতু প্লাস ফিগার তাই আমরা বলতে পারি নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। অর্থাৎ অপারেটিং অ্যাক্টিভিটিস আমাদেরকে ক্যাশ প্রোভাইড করছে ২৪,৬০০ টাকা। এরপর আমাদের ২ নম্বর অ্যাক্টিভিটিস, সেটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আমরা আগের মতোই যে স্থায়ী সম্পদ এবং বিনিয়োগের ক্রয় বিক্রয়গুলো খুঁজবো। তো আমরা প্রথমে দেখি সেল অফ ইকুইপমেন্ট ৩,০৬০ টাকা। কোথায়? এটা আমাদের কোয়েশ্চেনে বলা ছিল যে ইকুইপমেন্ট কস্টিং ৩,৬০০ টাকা বা সোল্ড ৩,০৬০ টাকা। তাহলে নগদ টাকায় আমরা ইকুইপমেন্ট বিক্রয় করেছি ৩,০৬০ টাকা, সেটা আমরা এখানে বসাই দিলাম। এরপর আছে পারচেজ অফ ইকুইপমেন্ট ৩২,৪০০ টাকা। সেটাও কোয়েশ্চেনে বলা ছিল ইকুইপমেন্ট কস্টিং ৩২,৪০০ টাকা ওয়াজ পারচেজ ফর ক্যাশ। এই পারচেজ অফ ইকুইপমেন্টও আমরা এখানে বসাই দিলাম। আমাদের ম্যাথে কোনো ইনভেস্টমেন্ট ছিল না। ইনভেস্টমেন্ট যেহেতু নাই আর স্থায়ী সম্পদও আমাদের এখানে ল্যান্ড ছিল, সেই ল্যান্ডটার ব্যাপারে আমাদের বলা ছিল কমন স্টক ইস্যুর মাধ্যমে ল্যান্ডটা অ্যাকোয়ার করা হয়েছে।
তাই ল্যান্ডটা আর এখানে আসবে না, যেহেতু এটা নন ক্যাশ আইটেম, এই জন্য এটা আমরা এখানে দেখাবো না। তো আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর কাজ শেষ। এবার আমরা অ্যাডজাস্ট করে বসাই দিই ২৯,৩৪০ টাকা মাইনাস ফিগার। তো যেহেতু মাইনাস ফিগার, তাই আমরা লিখবো নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, কারণ ইনভেস্টিং অ্যাক্টিভিটিস ক্যাশ প্রোভাইড না করে উল্টো আমাদের ক্যাশটা ইউজড করছে। এরপর সি নাম্বারে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এবার ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসটা আমরা এখানে দেখাবো। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর প্রথমে আমরা দেখাবো ডিভিডেন্ড পেড। ডিভিডেন্ডটা ছিল আমাদের কত? ৫,৭০০ টাকা। যেখানে বলা ছিল ইন 2013 দ্য কোম্পানি ডিক্লেয়ার এন্ড পেড টাকা 5,700 ক্যাশ ডিভিডেন্ড। সেই ক্যাশ ডিভিডেন্ডটা আমরা এখানে দেখাবো মাইনাস দিয়ে, যেহেতু টাকা চলে গেছে এই জন্য মাইনাস। ও আমরা একটু বলে নিই, ইনভেস্টিং এ যে টাকাটা আসছিল সেটা প্লাস, যেটা চলে গেছে সেটা মাইনাস। তো ক্যাশ ডিভিডেন্ড পেড করছে, টাকা চলে গেছে, তাই মাইনাস হবে এখানে। ইস্যু অফ বন্ড পেয়েবল, আমাদের বলা ছিল বন্ড ওয়ার ইস্যুড এট ফেস ভ্যালু ফর টাকা 16,200। তাহলে আমাদের যে বন্ডটা ইস্যু করা হয়েছিল 16,200 টাকা, সেটা আমরা এখানে লিখে নিলাম। যেহেতু বন্ড ইস্যু করলে টাকা আসে, তাই আমরা এখানে এটা প্লাস সাইন দেখালাম। তারপর আমাদের আর কিছুই নাই, যেহেতু কমন স্টক আসবে না, কমন স্টকটা ল্যান্ডের বিপরীতে আসছে, তাই এটা আসবে না। তাহলে আমাদের আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এরও তেমন কোনো আইটেম নাই। এবার আমরা এখানে যোগ বিয়োগ করলে আমাদের আসে 10,500 টাকা। 10,500 টাকাটা যেহেতু প্লাস ফিগার, তাই আমরা লিখবো নেট ক্যাশ প্রোভাইডেড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তাহলে আমরা দেখলাম যে এখানে অপারেটিং অ্যাক্টিভিটিস ক্যাশ প্রোভাইড করছে, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস ক্যাশ ইউজ করছে, আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস প্রোভাইড করছে। তাহলে আমরা 24,600 সাথে 10,500 যোগ করে 29,340 যদি বিয়োগ দেই, তাহলে আমরা পেয়ে যাই 5,760 টাকা। সেটার সাথে আমরা যোগ করবো নেট ক্যাশ ইনক্রিজ ইন ডিউরিং ইয়ার, অর্থাৎ এই বছর টোটাল 5,760 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে এবার ওপেনিং ক্যাশ কত ছিল আমরা একটু দেখি। ওপেনিং ক্যাশ ছিল 28,620 টাকা। সেই 28,620 টাকা আমরা ওপেনিং ক্যাশটা এখানে নিয়ে আসলাম। আনার পর আমরা যোগ করে দিলে 33,380 টাকা আমরা দেখলাম। সরি, একটু ভুল হয়েছে। তো আমাদের এখানে ক্লোজিং ক্যাশ ব্যালেন্স আছে 34,380 টাকা। আমরা এখানে নিয়ে আসলাম 34,380 টাকা, অর্থাৎ 5,760 টাকার সাথে 28,620 টাকা যোগ করলে 34,380 টাকা। সেই 34,380 টাকা হচ্ছে আমাদের ক্লোজিং ক্যাশ ব্যালেন্স। এই আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট শেষ হয়ে গেল। এখন আমরা যে কাজটি করবো সে হচ্ছে একটা নোট দিয়ে দিব, নন ক্যাশ আইটেম লিখে। সেখানে আসবে কমন স্টক ইস্যুড টু অ্যাকোয়ার ল্যান্ড, অর্থাৎ কমন স্টক যেটা ইস্যু করছে 18,000 টাকা ল্যান্ডের কারণে, সেটা আমরা লিখে ইনার কলামের ভিতরে রেখে দিব। এটা কোনো কাজ করতে হবে না, জাস্ট একটা নোট আকারে। তো আশা করি সবাই বুঝতে পারছো। তো সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং আমাদের ভিডিওটি শেয়ার করবা, কমেন্ট করে জানাবা কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে।